কি হতে চলেছে 19 জানুয়ারি এবং 20 জানুয়ারি। 19 জানুয়ারি আমরা জানি যে বিবিসি বাংলাও খবর করেছে শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন তিনি। এখন যেটা সচরাচর সারা বিশ্বেই প্রচলিত সেটা হচ্ছে যে ভার্চুয়ালি মিটিং করার ট্র্যাডিশনটা রয়েছে, সেটা সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, কর্পোরেট ক্ষেত্রে ভার্চুয়ালি মিটিং কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাপার। সুতরাং এখন আর মিটিং করতে হলে যে সামনাসামনি টেবিলে বসে থাকতে হবে এমনটা না, এখন মিটিং ভার্চুয়ালি করা যায় এবং ফ্রুটফুল মিটিংয়ে করা যায়। তেমন একটা মিটিং করার চেষ্টা করছেন শেখ হাসিনা। যদি সরকারি বাধা না আসে, সরকারি বাধা দিয়েও কোনো লাভ হবে না, কারণ জুম মিটিং যে যার অবস্থান থেকে করবেন, জুমে সংযুক্ত হবেন, তাদের সঙ্গে কথা বলবেন, সেখানে সরকারি বাধা দিয়ে কোনো লাভ হবে না। একটা উপায় হতে পারে এই মিটিং ঠেকানো, সেটা হচ্ছে যে 19 তারিখ সারাদিন সারা রাত ইন্টারনেট বন্ধ করে রাখা। ইন্টারনেট বন্ধ করে রাখলে তারা জুম মিটিং করতে পারবে না, আওয়ামী লীগের একটা কর্মসূচি ব্যর্থ হবে। এই কাজটা সরকার করতে পারে যদি সরকার মনে করে অতি উৎসাহী হয়ে। তাছাড়া এই মিটিং তারা করবে। এই আধুনিক বিশ্বে এরকম মিটিং ঠেকানোর কোনো উপায় নেই, যেহেতু সশরীরে মিটিং না। সেই মিটিং থেকে কি আসবে? সেই মিটিং থেকে কি আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে? শেখ হাসিনা কি কোনো টার্গেট দেবেন নেতাকর্মীদের যে অমুক অমুক দিনে এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়ো কিংবা প্রস্তুতি নাও? নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে? এটা একটা বড় প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে 20 জানুয়ারি কি হবে। 20 জানুয়ারি আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন, হোয়াইট হাউসে প্রবেশ করছেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করছেন, তারপরে সেদিন নাটকীয় কিছু ঘটবে কিনা, মানে অনেকেই বলেন যে নাটকীয় কিছু ঘটবে, সেটা কি ঘটার কোনো কারণ রয়েছে? মনে হয় খুব একটা কারণ নাই, কারণ ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার হোয়াইট হাউসে ঢুকবেন, সেখানে সেই দিনই বাংলাদেশ বিষয়ে তার ভাবনা একেবারে গদগদ হয়ে পড়বে, সেরকম ভাবার তো কোনো কারণ থাকতে পারে না। তারপরেও 20 জানুয়ারি একটা টার্গেট ডেট, যে 20 জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কতটা যোগ্য, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় বসছেন, এটা একটা টার্গেট ডেট। সেই ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেকদিন থেকেই আশায় বুক বেঁধে আছে যে 20 জানুয়ারির পরে কিছু একটা হবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন, ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নেবেন। এরই মাঝে ডক্টর ইউনূসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন, সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। আমেরিকায় একটা অনুষ্ঠানে 5 এবং 6 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া, মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে। সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দাওয়াতটাই কেন তারেক জিয়া পেল, কেন ডক্টর ইউনূস পেলেন না? জো বাইডেন হলে নিশ্চয়ই ডক্টর ইউনূস পেতেন, তারেক জিয়া পেতেন না। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে চলমান যে বিতর্ক, সেটা হচ্ছে 72-এর সংবিধানের কবর রচনা করা। সমন্বয়করা বলেছেন 72-এর সংবিধানের কবর রচনা করছে। 72-এর সংবিধানকে সাপোর্ট করছে বিএনপি। বিএনপির কি এমন স্বার্থ 72-এর সংবিধানকে সাপোর্ট করছে? এমন প্রশ্ন একটা টেলিভিশন চ্যানেলের টক শোয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে করা হয়েছিল। সেই নাসির উদ্দিন বলেছেন যে সমন্বয়কদের নানা রকমের চাপে রয়েছে সরকার। এই সরকার নাকি সমন্বয়কদের চাপে রয়েছে এবং 31 ডিসেম্বর সমন্বয়করা যেটা করতে যাচ্ছিল সেটা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা করলে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সাংবিধানিক সংকট তৈরি করতে বিএনপি কোনোভাবেই দিতে চায় না। সেই কারণেই বিএনপি 72-এর সংবিধান বাতিলের বিপক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিএনপির 72-এর সংবিধানের উপরে যে পীড়িত উতলে পড়ছে ব্যাপারটা তা না, সাংবিধানিক সংকট তৈরি যেন না হয় সেই কারণে বিএনপি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে, এমনটা তার ভাষ্য।
এদিকে আরেকটা টক শোয়ে বিএনপি এক নেতা সরকারকে ব্যর্থ বলে, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, কোনো ক্ষেত্রে সফল হতে পারছে না, এই সরকার শিশুদের বই পর্যন্ত 1 জানুয়ারি দিতে পারেনি, মার্চেও তারা দিতে পারবে কিনা ঠিক নাই, দ্রব্যমূল্য তো রয়েছে, ভ্যাট বাড়িয়েছে। এই ভ্যাট যখন বাড়িয়েছে তখন ভ্যাটের সমালোচনা তো রয়েছেই চারিদিকে। আমরা গত পরশু দিন দেখেছি যে নাগরিক কমিটির একটা সংবাদ সম্মেলন করেছে, সরকারের এই ভ্যাটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এরকম নানা রকম ব্যর্থতার কারণে বিএনপির ওই নেতা বলেছেন যে এই সরকারকে গদি ছেড়ে পালাতে হবে, সরকারকে পালাতে হবে এমন প্রসঙ্গ যখন বিএনপি নেতা বলেন তখন সেটা আমলে নেয়ার মতোই ব্যাপার। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, 19 তারিখ 20 তারিখ কি ঘটছে, বিএনপির রাজনীতি একটা বড় আশার আলো দেখতে পাচ্ছে, সেখানে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে সেই আলাপগুলো সামনে বোধহয় আরো বাড়বে। দর্শক, আপনার কি মনে হয় 19 তারিখ আসলে কি হবে, কিংবা 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কি ম্যাজিক্যাল কিছু ঘটাবেন, সেরকম স্বপ্ন কি বাংলাদেশের কেউ দেখছেন? সমন্বয়করা যে অধ্যত্বপূর্ণ কথা বলেছিল মুক্তিযুদ্ধ সম্পর্কে, 72-এর সংবিধান সম্পর্কে, সেটার সঙ্গে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল ছাড়া কোনো রাজনৈতিক দল একমত নয়। 72-এর সংবিধানের কবর রচনা করার পক্ষে আসলে কেউ নয়, জামাত ইসলাম ছাড়া। আর জামাতকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘোষণাপত্র দিতে গেলে সরকার যে আরো বেশি বিপাকে পড়বে এটা বলাই বাহুল্য। এদিকে আমেরিকার চাপ বেড়েছে, ইউ দেশগুলোর চাপ বেড়েছে। এই চাপ সামলাতে সরকার যখন হিমশিম খাচ্ছে, যখন ভারত পুরো দস্তুর লেগে আছে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের সরকারের বিপক্ষে, বর্তমান সরকারের বিপক্ষে, এবং বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার নানা রকমের কূটকৌশল তারা অবলম্বন করছে, ঠিক সেই সময় জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সরকারের পক্ষ থেকে দেয়া হবে না, এমন ঘোষণাও কিন্তু গতকালকে আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মুখ থেকে শুনলাম সংবাদ সম্মেলনে যে 4 জন উপস্থিত ছিলেন তাদের বিমর্ষ চেহারাই বলে দেয় সরকারের অভ্যন্তরে কিছু না কিছু ঘটছে। সরকারের অভ্যন্তরে নিজেদের মধ্যেই যে মিলের অভাব রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন কথাবার্তায়। জুলাই বিপ্লব ঘোষণাপত্র সরকার ঘোষণা করবে না এমন কথা বলে মাহফুজ আলম কি বললেন? মাহফুজ আলম বললেন যে এটা ছাত্ররাই দেবে, বিভিন্ন দলের সঙ্গে যে কথাবার্তা বলা, সমন্বয় করা, বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত নেয়া, এই কাজটা সরকার করবে এবং আগামী সপ্তাহে করবে। সমন্বয়কদের যে আলটিমেটাম ছিল 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়া হবে, সেটা হচ্ছে না এবং কোনো কালেই এটা হচ্ছে না। এটা ছাত্ররা কেন, মানে কেউই এই ঘোষণাপত্র দিতে পারবে না, কারণ এই ঘোষণাপত্রের মূল যে বাণী, মূল যে সুর, সেটা হচ্ছে 72-এর সংবিধানের কবর রচনা করা। এই যে শব্দ চয়ন, কবর রচনা করা, এই অধ্যত্বপূর্ণ শব্দ চয়নই তাদের কাল হয়েছে বলে সমালোচকরা বলেন। এই শব্দ চয়নগুলো তারা যদি না করতেন, তারা যদি খুবই স্বাভাবিকভাবে কথা বলতেন, কবর রচনা করার মতো অধ্যত্ব দেখাতে না যেতেন, তাহলে হয়তো রাজনৈতিক দলগুলোকে এক সূত্রে গাঁথা তুলনামূলকভাবে সহজ হতে পারত। কিন্তু কবর রচনা যেহেতু করতে চেয়েছেন, সেহেতু সেই কবরে কেউই আসলে, কবর রচনায় কেউই শায়িত হবে না। জসীমউদ্দিনের কবর কবিতা আর কেউ লিখতে চান না এই সময়ে এসে, 2025 সালে এসে। সেই কারণেই এটা হচ্ছে না এবং এর পেছনে সব থেকে বড় যে কারণটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকার চাপ বেড়েছে এই সরকারের ওপরে। বাইডেন প্রশাসনের বিদায় বেলায় আমেরিকার চাপ এতটাই বেড়েছে যে সরকার যখন দেশে নানা কিছু করতে ব্যর্থ হচ্ছে তখন এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো নেই, বরং কাটাকাটি রেষারেষির সম্পর্ক রয়েছে।